প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৫-৬। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়েরা ঘরে গিয়ে শরীর থেকে বোরখা ছেড়ে হিজাব খুলল। এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে অজু করে। মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটা ঘায়ের ওপর নুন ছিটিয়ে দিয়েছে কেউ। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে সাথে কয়েক ফোঁটা চোখের নোনতা পানিও মিশে যায়। মায়ের কথা ভীষণ মনে পড়ল। তার মা তাকে কখনো মারেনি। সৎ বাবার জন্য অনেক ভালো না বাসতে পারলেও আঘাত করত না। তার মেয়েকে আজ বর শাশুড়ি দুজন মেরেছে জানলে মা কি খুব কষ্ট পাবে? কথাটা ভেবে শব্দ করে হেসে ফেলল। তার মা নতুন সংসার নিয়ে বিজি। তাকে নিয়ে ভাববে কেন অযথা? নিজের মাথায় নিজে একটা চাটি মেরে আবারও মুখে পানি দিয়ে হাত দিল ব্যথা পেয়ে। শব্দ করে ওঠে। চোখ মুখ কুঁচকে নিজেকে সামলে নিয়ে অজু শেষ করে বেরিয়ে আসে। এরপর নামাজ পড়ে নেয়। নামাজ শেষ করে মায়েরা তার ছোট্ট ব্যাগ থেকে বিভিন্ন ধরনের বেশ অনেকগুলো চকলেট নিয়ে বসলো বিছানার ওপর। তার শ্বশুরের থেকে কিনে নিয়েছে এইগুলো। একটা চকলেট ছিঁড়ে খেতে লাগলো। তখনই কেউ ঘরে আসে। মায়েরা দরজার দিকে তাকিয়ে ইনায়াকে দেখে হেসে বিছানা থেকে নেমে বলে, আপু তুমি? এসো এসো। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে আছে। মেয়েটার ডান গাল অসম্ভব লাল হয়ে আছে। তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এই মেয়েটা কিভাবে হাসছে? ইনায়া ভেতরে গিয়ে বলে, ভাবি তোমার গালে কি বেশি ব্যথা করছে? মায়েরা চকলেটের আরেকটা বাইট নিয়ে ইনায়ার হাত ধরে বিছানায় বসে বলল, আরে আপু এত ভাবছো কেন? এটা সেরে যাবে, চাপ নিও না। কিন্তু তুমি আমাকে ভাবি ভাবি ডাকছো কেন? আমি তো তোমার চেয়ে ছোট। ইনায়া মৃদু হেসে বলে, তুমি তো আমার সম্পর্কে ভাবি, ছোট হলেও কি? মায়েরা তার চকলেট থেকে অর্ধেকের বেশি চকলেট ইনায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, আপু খাওয়া স্টার্ট করো, খেতে খেতে বলছি, নয়তো আমি চোখের পলকে সব খেয়ে ফেলবো, তখন তুমি পাবে না। ইনায়া হাসলো। মায়েরা মেয়েটাকে তার ভীষণ রকম পছন্দ হলো। মায়েরা আবারও চকলেটে আরেকটা বাইট দিয়ে বলে, তোমার ভাই তো আমায় বউ মানেই না, সেই সম্পর্ক ধরে তুমি ভাবি ডাকছো? এসব আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার সুইট কিউট বড় বোন হয়ে যাও তো। ওসব ভাবি টাবি কাটাকুটি। ইনায়া মায়েরার প্রথম কথা শুনে মুখখানা মলিন করলেও লাস্ট কথা শুনে হেসে ফেলল। মায়েরার দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওকে ওকে, তোমাকে আমি মায়েরা বলেই ডাকবো। মায়েরা হাসলো। ইনায়া মায়েরার গালে মলম দিতে আঙুল ছোঁয়ালে মায়েরা চোখ মুখ কুঁচকে বলে, আহ আপু, এমনিতেই ঠিক হয়ে যেত। ইস, অনেক জ্বলছে। ইনায়া মায়েরার গালে ফু দিল বেশ কিছুক্ষণ। এরপর সরে বসে বলল, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। মায়েরার চোখে জল, মুখে হাসি। ইনায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। মায়েরা মেয়েটা কিসের তৈরি? মায়েরা চকলেট খেতে খেতে বলে, আপু তুমি মাগরিবের নামাজ পড়েছ? ইনায়া মাথা নাড়িয়ে বলে, না, কাজা হয়ে গিয়েছে, একবারে এশার সাথে পড়ে নেব। মায়েরা মাথা নেড়ে বলল, আরে না না, বসে থাকবা কেন? যাও আগে নামাজ পড়ে এসো আপু। একটু ভেবে বলল, তোমার চকলেট খাবো না পাক্কা, যাও যাও, নামাজ পড়ে এসো, ইচ্ছে করে লেট করা ঠিক না। মায়েরার কথায় ইনায়া হাসলো। মেয়েটা খুবই চটপটে। ইনায়া মায়েরার গালে হাত দিয়ে বলে, তুমি খুবই ভালো মায়েরা। মায়েরা হেসে বলল, এটা তো আমি জানি, আমি নিজে সবাইকে বলে বেড়াই। এই বাড়ির মানুষ দেখে শুধু আমাকেই ভালো বলছে। যদিও স্বামী শাশুড়ি মিলে মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, বাট আমি কিছু মনে করিনি আপু। কথাগুলো বলে একটু থামলো। হঠাৎই মুখটা মলিন হয়ে যায়। মৃদুস্বরে বলল, এখানে এসে তো আমি একটা বাবা পেয়েছি। তোমার বাবা খুবই ভালো আপু। ইনায়া অবাক হয় মায়ের ভয়েস টোনে। জিজ্ঞেস করে, তোমার বাবা? মায়েরা চোখ তুলে তাকায় ইনায়ার দিকে। অতঃপর হেসে বলে, নেই। কথাটা বলার সাথে সাথে ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা সাথে সাথে শব্দ করে হেসে দেয়। হাতের চকলেট রেখে দু হাতে চোখ মুছে বলে, আপু তুমি নামাজ পড়ে নাও, যাও। ইনায়া বিস্ময়ে ভরা চাহনিতে তাকিয়ে আছে মায়েরার দিকে। মায়েরা ঠেলে ইনায়াকে ওয়াশরুমে পাঠায়। ইনায়া কথা বলার ভাষা হারিয়েছে। সে মায়েরার মতো মানুষ সত্যিই দেখেনি। মেয়েটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে পানিও ঝরছে, আবার হাসছে। ইনায়া ওয়াশরুমে গেলে মায়েরা হাঁটু ভাঁজ করে বসে। কেন যেন ভীষণ খারাপ লাগছে। অনেকের বাবাই থাকে না, তাদের হয়তো এত কষ্ট হয় না, কিন্তু তার ভীষণ কষ্ট হয়। কারণ সে বাবাকে হারিয়ে নামের নতুন বাবা পেয়েছিল। ভেবেছিল
সে নতুন বাবা তাকে আসল বাবার মতো আদর করবে, কিন্তু নতুন বাবা তো তার মাকেই তার থেকে কেড়ে নিল। মা আর তার মাঝে দূরত্ব তৈরি করে দিল। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি আর একটা কলম বের করে বিছানার উপরে বসে। ডায়েরি মেলে কলমের সাহায্যে একটা লাইন লেখে, আই মিস ইউ বাবা, মিস ইউ মা। ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে আবারও চকলেট খাওয়ায় মন দিল। এর মাঝে ইনায়া নামাজ পড়ে মায়রার পাশে এসে বসে। মায়রা হেসে বলে, আপু তোমার চকলেট ভালো লাগে? ইনায়া হেসে বলল, তোমার চেয়ে কম, তবে ফুচকা সবচেয়ে বেশি মজা লাগে। মায়রা লাফ দিয়ে উঠল। ইনায়া বুকে থুথু দেয়। মায়রা হেসে চকলেটগুলো রেখে বোরকা পরতে পরতে বলল, চলো চলো ফুচকা খেয়ে আসি। তুমি মনে করিয়ে দিলে। এখন ফুচকা না খেয়ে থাকলে আমার রাতে আর ঘুম আসবে না। ইনায়ার চোখ বড় বড় করে তাকায়। তার ভাই জানলে আস্ত রাখবে না। যদি শোনে এই রাতে বাইরে গিয়েছে। ইনায়া দুই দিকে মাথা নেড়ে বলল, না না মায়রা, রাতে বাইরে যাওয়া ভাইয়া একদম পছন্দ করে না। আমি যাব না। মায়রা হিজাব গলার সাথে ঝুলিয়ে ইনায়ার সামনে দাঁড়িয়ে বলল, আহ আপু, তুমি এত ভয় পাও কেন? ভয়কে জয় করতে শেখো। আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার ওই জম ভাইয়ের থেকে প্রোটেক্ট করব। এইবার চলো। ইনায়া হা করে তাকিয়ে বলল, তুমি তো একটু আগেই থাপ্পড় খেলে ভাইয়ার হাতে, আবার? মায়েরা হেসে বাম গালে হাত এগিয়ে দিয়ে বলল, এই দেখো, আমার এই গাল একদম ভালো আছে। আবার মারলে না হয় এই গালটা পেতে দেব। তোমাকে মারতে পারবে না। তাছাড়া ফুসকার জন্য একটা থাপ্পড় খাওয়াই যায়। আপু চলো না প্লিজ। ইনায়া মায়েরার দিকে তাকালো। তার মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা, এই মেয়ের কি মন খারাপ হয় না? তার মা আর ভাইয়ের হাতে মার খেয়ে ভাইয়ের অমন শক্ত কথা শুনেও দিব্যি ভালো আছে। ইনায়া না করলো না। কেন যেন তার নিজেরই খারাপ লাগছে মায়রার জন্য। মায়রার এই হাসিটুকু কাটতে চাইল না, তাই রাজি হলো। মায়রা হিজাব বেঁধে বাইরে যেতে যেতে বলল, তুমি রেডি হয়ে এসো, আমি বাবাকে ডেকে আনি, কেমন? ইনায়া দ্রুত মায়রার হাত ধরে আটকে দেয়। মায়রা, বাবাকে বলো না, বাবা যেতে দিবে না। আসলে রাতের বেলা মেয়েদের বাইরে যাওয়া এটা কেউ পছন্দ করে না। মায়েরা মন খারাপ করে বলল, ও, কিন্তু আমি তো বের হতাম। তাহলে চলো, আমি আর তুমি যাই। আচ্ছা তোমার সেই খালাতো বোনকে সাথে নিয়ে চলো, 3 বান্ধবী গেলে অনেক ভালো হবে। ইনায়া হেসে বলল, আচ্ছা, আমি লুকিয়ে রেডি হয়ে আসছি, তুমি 2 মিনিট দাঁড়াও। মায়রা আর ইনায়া বাসা থেকে বের হয়েছে। ইনায়া তার খালাতো বোন জাহারাকে বলেছিল, কিন্তু জাহারা যখন শুনেছে মায়রা যাবে, তখন আর কিছুতেই রাজি হয়নি। ইনায়া বুঝতে পারছে না জাহানারার এমন করার কারণ। মায়েরা ইনায়া ফুটপাতের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইনায়া রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, কিন্তু মায়েরা বলেছে এখানে খেতে বেশি মজা লাগে। ইনায়ার রাস্তার পাশে এভাবে কখনো খাওয়া হয়নি। তার বাবা নয়তো ভাই সবসময় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে। মায়েরা ফুসকালা মামাকে 4 প্লেট ফুসকা দিতে বলে আশেপাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে চেনা কাউকে দেখলো যেন। 2 হাতে চোখ ডলে আবারও সামনে তাকালো। না, ভুল মনে হচ্ছে না তো? সে কি লোকটা থাপ্পড় খেয়ে ক্রাশ খেয়ে এখন সবাইকে নিজের স্বামী রূপে দেখছে নাকি? শুধু একজন নয়, পাশে আরেকজন পরিচিত ঠেকলো। মায়েরা ইনায়াকে ডেকে বলল, আপু, সামনে ওরা কারা? ইনায়া আশেপাশে তাকিয়ে দেখছিল এটা ওটা। মায়েরার কথায় সামনে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে, ভাইয়া। মায়েরা বুঝতে পারল তার চোখের ভুল নয়, সে ক্রাশ ফ্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারত আর চুলগুলো সাইজ করত আর তাকে সারাদিন বউ বউ বলে ডাকতো, তখন না হয় ক্রাশ খাওয়া যেত। কিন্তু অমন ছেলের ওপর সে ক্রাশ খাবে না। স্যার, তার তো রুচি বহুত ভালো। ভাবনার মাঝে কারো শক্ত কণ্ঠে মায়েরা ধ্যান ভাঙে। এখানে কি করছিস? ইনায়া আমতা আমতা করছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ ভুরু কুচকে মায়েরার দিকে একবার তাকালো, আরেকবার ইনায়ার দিকে। ইনায়াকে বলে, এই মেয়ে তোর কে হয়? ইনায়া কাপা কণ্ঠে উত্তর দেয়, ভাবি। শুদ্ধ অবাক হয়, এই মেয়েটা ইনায়ার ভাবি, মানে ইরফানের বউ? অদ্ভুতভাবে বলে ওঠে, হোয়াট? ইরফান ইনায়ার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মায়েরা হতভম্ব হয়ে পেছন পেছন যেতে যেতে বলে, আরে আপুকে ছাড়ুন, আমাদের ফুচকা খাওয়া হয়নি তো। ইরফান ইনায়ের দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠ। ইনায়া ভাইয়ার দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, ভাইয়া সরি, মায়েরাকে কিছু বলো না। ইরফান ধমকে বলে, গাড়িতে উঠতে বলেছি। ইনায়া একবার তাকায় মায়েরার দিকে। ইরফান আবারও ধমকে বলে, থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে ওঠ।
পাশ থেকে শুদ্ধ বলে, আহ ইরফান, বাদ দে, দুটোই বাচ্চা, বকিস না। মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনার মতো এত ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধু জুটলো কিভাবে ভাইয়া? সামান্য ফুসকাই তো খেতে এসেছি, দেখছেন কেমন করছে? মায়েরার কথায় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বিড়বিড় করে, যাহ, হয়ে গেল। ইঞ্জিন গরম হওয়ার তেল দেওয়া শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা ইরফানের দৃষ্টিতে ভয় পায়। ঢোক গিলে আমতা আমতা করে বলল, দেখুন, আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড়বিড় করে, ইস, ভয় পাচ্ছি কেন? কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলেছে। মুখ লুকিয়ে একটু হাসলো। এই মেয়েকে তো রেস্টুরেন্টে দেখলো খানিক আগে। কারেন্টের মতো দৌড় এর। ইরফান এগিয়ে এসে মায়রার হাত শক্ত করে চেপে ধরে। মায়রা হাতে ব্যথা পায়। ইরফানের হাত অপর হাতে ধরে বলে, ইস, আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মায়রাকে ফুসকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। হাত ছাড়ে না। মায়রা অপর হাতে এত চেষ্টা করলো হাত ছাড়ানোর, ব্যর্থ। এদিকে ইনায়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুদ্ধ ধমকে বলে, রাতে বাইরে বেরিয়েছিস কেন? ইনায়া ফুপাতো ভাইয়ের ধমকে মিনমিন করে বলে, ফুসকা খেতে। শুদ্ধ রেগে বলে, তুই কি পাগল? রাতের বেলা একা একা দুটো মেয়ে বেরিয়েছিস? ওই মেয়ে তো বাচ্চা, তোর মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই? ইনায়া রেগে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম করে তাকিয়ে বলে, আমাকে চোখ রাঙাচ্ছিস? তোর ভাই যে থাপ্পড় তার বোনকে দিতে পারেনি, সেটা আমি পূর্ণ করবে এবার। বেয়াদব, সেন্স নেই? যদি কিছু হতো? ইনায়া চুপসে গেল। মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ঢং করতে আসে, অসহ্য একটা। মনে হয় ফিডার খাই আমরা। শুদ্ধ কথাটা শুনতে পেয়ে খানিকটা ঝুঁকে গাড়ির জানালার ডান হাত ছেকিয়ে গম্ভীর গলায় বলে, বেশি মিস করলে ফিডার কিনে দেই চল। ইনায়া কটমট চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ গম্ভীর চোখে ইনায়ের দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ইনায়ের কপালে একটা টোকা দিয়ে বলল, চোখ নামা। আর একবার এভাবে তাকালে ডাইরেক্ট গালে থাপ্পড় পড়বে। ইনায়া মুখ ফুলিয়ে চোখ নামিয়ে নিয়ে চুপ করে রইল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফানদের দিকে এগিয়ে যায়। ইরফান মায়রার হাত শক্ত করে চেপে দোকানদারের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, যতগুলো ফুসকা আছে সবগুলো পরপর প্লেট করে সাজিয়ে দিন। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দোকানদার নিজেও হা করে চেয়ে আছে ইরফানের দিকে। মায়েরা আবারও তার হাত ছাড়াতে চায়। মোসরামুসরি করতে করতে বলে, এতগুলো ফুসকা কি করবেন? উফ, আমার হাত ছাড়ুন। ইরফান হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করে বলে, সব ফুসকা না খেয়ে এক পা নড়বে না, স্টুপিড। ফুসকা খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এতগুলো ফুসকা কি করে খাবে? আসলেই পাগল এই লোক। পাগল বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। এটা বলবে না থাক। এমনিতে গালের ব্যথা এখনো ঠিক হয়নি। অতঃপর বলে, দেখুন, আপনি আমায় গরু ভাবতেই পারেন, হয়তো আপনার চোখের প্রবলেম। তাই আমার পরামর্শ হচ্ছে, আপনি একটা ডক্টর দেখিয়ে চশমা কিনে নিন। এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নয় যে এতগুলো ফুসকা একবারে খাবো। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আসে। পেছন থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেললো। ভাই, আমারও অনেক হাসি পাচ্ছিল, বুঝছো, কোনো মতে কোনো রকমে কন্ট্রোল করে রাখছিলাম। মায়েরা ঘাড় বাঁকিয়ে নিজেও হাসলো। এই লোকটার গায়ে আগুন লাগাতে ভালোই লাগে, শুধু না মারলেই হলো। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলল, প্লেট সাজানো স্টার্ট করুন। শুদ্ধ এগিয়ে এসে বলে, আরে তুই কি বাচ্চা নাকি, বাদ দে। এরপর দোকানের উদ্দেশ্যে বলল, মামা, 2 প্লেট ফুসকা দিন আপনি। মায়েরা বলে ওঠে, আমি তো 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে তাহলে 4টে দিন, ফুসকা লাভার মেয়ে বলে কথা। মায়েরা খুশি হলো, ভালোভাবে ফুসকা খেতে পারবে এই ভেবে। তার স্বামী নামক অস্বামীর বন্ধুটা কত ভালো, আর এই লোকটা আরেকটা জাদরেল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। সে কি এমন করেছে? তার ডান হাতটা এত শক্ত করে ধরে রেখেছে, হয়তো রক্ত সঞ্চালনও হচ্ছে না ঠিকঠাক। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হাতটা ছাড়ুন প্লিজ, ছিঁড়ে গেল হাতটা আমার, উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, ইরফান ছাড়, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মেকি হেসে বলল, মানে তোর বউ, আমার ভাবি ব্যথা পাচ্ছে। ইরফান মায়েরার হাত ঝাটকা মেরে ছেড়ে শুদ্ধর কলার ধরে বলে, ওকে বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা ছাড়া পেয়ে তার হাত ডলতে ডলতে বলে, আপনাকেও আমি স্বামী মানি না, অসভ্য লোক। ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে তাকাই। শুদ্ধও মায়েরার দিকে তাকাই। এই মেয়ে কি ইরফানকে রাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নাকি? ফুসকাওয়ালা ডাকলে শুদ্ধ এগিয়ে গিয়ে 2টো প্লেট নিয়ে মায়েরাকে দিল।
মায়েরা দু হাতে দুটো প্লেট নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। এক প্লেট কোলের ওপরে রেখে আরেকটা প্লেট বাম হাতে তালুতে নিয়ে খাওয়ায় মন দিল। শুদ্ধ বাকি দুটো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ির কাছে নিয়ে গিয়ে জানালা দিয়ে ফুসকার প্লেট ইনায়ের সামনে ধরে। ফুসকার প্লেট দেখে ইনায়ের মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ শুদ্ধ ভাই। শুদ্ধ ভুরুকুসকে বলে, দ্রুত ফিনিশ কর। ইনায়া শুদ্ধর হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার ভাইয়ের থেকে শুদ্ধ ভাইটা ভালোই আছে। একটা ফুসকা মুখে পুরে বলে, তুমি খাবে? শুদ্ধ ভুরুকুসকে ফটাফট 3টে ফুসকা মুখে পুরে নিল। ইনায়া হা করে চেয়ে আসে। সে জিজ্ঞেস করলো, আর এই লোক তার 3টে ফুসকা খেয়ে নিল? ইনায়া প্লেট সরিয়ে বলল, তোমাকে আমি দিয়েছি, জিজ্ঞেস করলাম অমনি খেয়ে নিলে? খেলে তো খেলে, কতগুলো খেলে? শুদ্ধ ঝাল খেতে পারে না, মারাত্মক ঝাল এই ফুসকায়। মুখের ফুসকা খেতে তো পারলই না, পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনায়ের পাশে এসে বলে, পানি দে, পানি। ওরে আল্লাহ, মেয়েরা এসব কি খায়? ইনায়া শুদ্ধর দিকে চেয়ে আসেন। শুদ্ধর চোখ দুটো লাল হয়ে গিয়েছে। মনে মনে ভেংচি কেটে বিড়বিড় করে, ঠিক হয়েছে। শুদ্ধ ইনায়াকে ধমকে বলে, এই বেয়াদব, পানি দে। ইনায়া সিটের পকেট থেকে পানির বোতল বের করে দিলে শুদ্ধ গলগল করে প্রায় অর্ধেক বোতলের পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিক ওদিক মাথা নাড়ায়। ইনায়া আড়ালে হেসে নিজেও খাওয়ায় মনোযোগ দেয়। মায়েরা খুব মনোযোগ দিয়ে ফুসকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলোয় কিছুটা মায়েরার মুখে এসে পড়ছে। মেয়েটা কি দারুণ খুশির আমেজে ফুসকা মুখে পড়ছে, যেন অমৃত খাচ্ছেন। মুখের এক্সপ্রেশনে এমনই মনে হচ্ছে। ইরফান গম্ভীর মুখায়াবে মায়েরার দিকে চেয়ে আছে। সে বুঝতো না এই রাস্তার ফুসকা পেয়ে কেউ কি করে এত খুশি হতে পারে। স্টেন্স। মায়েরার ডান গালে চোখ পড়লে দেখল পুরো গাল অনেক ফুলে আছে, বেশ লাল হয়ে আছে গালের চারপাশটা জুড়ে। সে আর তার মা দুজনে মিলে মেরেছে মনে পড়ল। ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুঝল। শুদ্ধ মায়েরার পানে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? মায়েরা খেতে খেতে মৃদু হেসে বলল, জি, মায়েরা ইসলাম। শুদ্ধর নজর মায়েরার ডান গালে পড়লে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মায়েরার এক প্লেট ফুসকা খাওয়া শেষ। অপর প্লেটের লাস্ট ফুসকা মুখে পুরে চিবিয়ে চিবিয়ে পুরোটা শেষ করলো। ঝালে চোখে পানি জমেছে। ঝাল পাত্তা না দিয়ে গলা নামিয়ে বলল, আপনার বন্ধু আমায় সাদাসিধে পেয়ে মেরেছেন, বুঝলেন? ইরফান ভুরু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলল, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দিব, বুঝলেন? বউ পেটানো ভালো কাজ নয়, জানেন না? ইরফান রেগে এগিয়ে আসতে নিলে মায়েরা প্লেট দুটো রেখে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৌড় দেয়। আরেকবার যদি থাপ্পড় দেয়, নয়তো হাত টেনে ধরে, সব পচে যাবে সেই ভয়ে দৌড় দিচ্ছে। রাস্তার ওপারে গাড়িতে গিয়ে ইনায়ের পাশে বসবে। রাস্তা দিয়ে মাঝে মাঝে বড় বড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখে এভাবে দৌড় দিয়েছে। একটা বড় ট্রাক মায়েরার দিকে ধেয়ে আসছে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফান ও শিট বলে একটা দৌড় দেয়। ট্রাকটা মায়েরার সাথে লাগবে লাগবে ভাব। মায়েরা নিজেও চোখ বড় বড় করে তাকায়। তার আগে ইরফান মায়েরার হাত ধরে জোরে একটা টান দেয়। মেয়েটা তাল সামলাতে না পেরে ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তাদের পাশ ঘেঁষে চলে যায়। মায়েরা ভয়ে কাঁপছে। একটুর জন্য সে বেঁচে গিয়েছেন। জীবনে কখনো এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মায়েরাকে ঝাটকা মেরে সরিয়ে সেখানে কষিয়ে ডান গালে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা কয়েক পা পিছিয়ে যায়। কাটা ঘায়ে নুনের ছিটা দিলে যেমন হয়, তেমনই মায়েরার গালে অসহ্য যন্ত্রণা হলো। একটু আগের ঘটনায় ভয়ে এমনিতে মেয়েটা কাঁপছে, সাথে গালের অসহনীয় ব্যথায় চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল। ইনায়া মায়েরার দিকে ট্রাক আসতে দেখে গাড়ি থেকে নেমেছিল। মায়েরাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাইয়ের থাপ্পড় মারা দেখে সে নিজেও কথা বলার ভাষা হারায়। দ্রুত পায়ে এসে দাঁড়ায় মায়েরার পাশে। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়। কি বলবে বুঝতে পারছে না। ইরফান এখনো জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে। মায়েরা ভেজা চোখে মাথা তুলে তাকায়। কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, এই আপনার হাত ব্যথা করে না? আমার গালটা সরকারি পেয়েছেন? শুধু মারছেন তো মারছেনই। অমন লোহার মতো হাত দিয়ে এই নরম গালে মারতে একটুও মায়া করে না? পাষাণ লোক। ইরফান আবারও তেড়ে যেতে নিলে মায়েরা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ের দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বস। ইনায়া মায়েরাকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মায়েরা গাড়িতে বসে চোখে জল নিয়ে মৃদু হেসে বলে, আপু তুমি ফুসকা খেয়েছ? ইনায়া শান্ত চোখে মায়েরার দিকে তাকায়। মেয়েটার গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনায়ার খুব খারাপ লাগলো। তার ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন?
বোন হিসেবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। মায়েরা চোখ মুছে বলল, আপু মন খারাপ করেছো আমি তোমার সাথে বসে খাইনি বলে? তোমার জাজরেল ভাই বুঝলে, তাই কথা না বাড়িয়ে ওখানেই বসে খেয়েছি। আরেকদিন আমি আর তুমি একসাথে খাবো, আচ্ছা? ইনায়া কিছু বলল না। এই মেয়েকে তার রোবট লাগছে। মায়েরা অনেকবার ডাকলো। ইনায়ার কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বেঁকিয়ে মলিন হাসলো। বিড়বিড় করল, মিস ইউ বাবা, মিস ইউ মা। আচ্ছা, আমি কি এত সফট মনের মানুষটাকে আমি বুঝতে পারি না? আমি জানি এটা উপন্যাস, আমি জানি এটা কাল্পনিক। তারপরও এই যে বিগত কিছুক্ষণ আগে যে ঘটনাগুলো ঘটে গেল, মানে মায়েরাকে থাপ্পড় মারা, এই জন্য আমার মায়েরার প্রতি যে এত কষ্ট লাগছে, আমার গলা আটকায় আসছে, বুঝতে পারছো? এত সফট মনের মানুষ হইলে হবে? মানুষ তো আমাকে কান্দাইতে থেকে চলে যাবে। তোমরা আমাকে একটু মোটিভেশন দাও যেন আমি একটু পাষাণ হতে পারি। আমি সামান্য এটা পড়ে আমি কান্না করে ফেলছি। আল্লাহ। মিস ইউ বাবা মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আছে। শুদ্ধ রেগে বলল, তুই মেয়েটাকে এভাবে মারছিস কেন বলবি? ও তোর হাফ বয়সী একটা মেয়ে। একটু দয়া মায়া বলে কিছুই নেই তোর কি? ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধর দিকে তাকিয়ে ভুরুকুসকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে, তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলে, বাঁচিয়ে শাস্তি দিয়েছি। স্টুপিডদের এভাবে শায়েস্তা করতে হয়। আরেকটা গাল অক্ষত আছে, এর জন্য শুক্রিয়া কর। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়। শুধুমাত্র রেগে কখনো এভাবে মারার মানুষ ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে ধূপধাপ মারার স্বভাব তো ইরফানের নেই। তার কলার ধরা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, সেখানে ওই বাচ্চা মেয়েটাকে ধূপধাপ মেরে দিচ্ছে। শুদ্ধ ভুরুকুসকে জিজ্ঞেস করে, দেখ, যদি একেবারে মেয়েটাকে মানতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে, এভাবে ধূপধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই, এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই ওই রকম বিহেভ করছিস। মামা কাজটা একদমই ঠিক করেননি। তুই কেমন জানে, এরপর এভাবে বিয়ে দেওয়াটা সত্যিই খারাপ হয়েছে। যাকগে, আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করেছি। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলছে, এর আবার কি হলো? চোখ দুটো ছোট করে বলল, তোরই তো উপকার করতে চাইছি। ইরফান কিছুই বলল না। শুদ্ধর কলার ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফানের হাবভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে। ডিভোর্স করাতে চাইলে নাক গলাতে নিষেধ করছে। কি আজব পাবলিক! এক মানুষ অথচ ক্যারেক্টার কতগুলো। ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে গিয়ে মাথা এলিয়ে ডান হাতের কোনোই জানালার উপরে রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নায় চোখ পড়লে মায়রার ললিত ডান গাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভুরুকুসকে তাকায়। মায়রা ইনায়ের কাঁধের ওপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ইনায়া বাম পাশে বসায়। মায়রা তার মাথার বাম পাশ ইনায়ের ডান কাঁধে ঠেকিয়ে রেখেছেন, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মায়রার ললিত ফোলা ডান গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে, কিছুটা রক্তের ছিটে ফোটা ফোলা গাল জুড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখটার মায়রার পানে চেয়ে থাকলো, এরপর চোখ সরিয়ে নেয়। ডান হাতে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। মায়েরা ঘুমের মাঝে কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না। ঘুমিয়েছে বোধহয়। সে সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে। ভুরুকুসকে বলে, আবার কি হলো তোর? ইনায়া আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পেছন দিকে নিয়ে হঠাৎ করেই স্পিড বাড়ালে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল। এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মায়েরা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এত জোরে চলছে কেন গাড়ি? আপনি আমি মারার জন্য এমন করছেন, খারাপ লোক। শুদ্ধ পেছন ফিরে ইশারা করে বলে, মেরি মা চুপ চুপ। মানে আমার মা চুপ চুপ, এই যে আমরা বলি না যে আমার মা তুই চুপ কর, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, মেরি মা চুপ চুপ। মায়েরা তো শুদ্ধর দিকে তাকালোই না। রেগে মেগে বলে, আস্তে চালান বলছি, একটু ঘুমিয়েও শান্তি দেয় না। ইনায়ের দিকে তাকিয়ে বলে, আসলেই ভালোর ছিটে ফোটা নেই তোমার ভাইটার মাঝে। ইরফান রেগে গাড়ির স্পিড আরো বাড়ায়। মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পিছনে তাকিয়ে থাকেন।
দুহাত আড়াআড়িভাবে গুজে বিড়বিড় করে, অসভ্য লোক একটা। ইনায়া আর শুদ্ধ অসহায় চোখে একবার মায়রার দিকে তাকায়, একবার ইরফানের দিকে। তাদের মন বলছে এরা এমন কেন? মায়রার মাথায় কি কিছুই আসে না? ইনায়ার কাছে গিয়ে ফিসফিস করে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনায়া মায়রার দিকে তাকিয়ে বলে, অনেক বকবে। মায়রা ভীত কণ্ঠে বলে, বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল, এখন একটা ভুল করে ফেলেছি, তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কথাগুলো বলে মনমরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝে ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান ভুরু কুঁচকে পেছন ফিরে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা বিরক্ত হয়ে দুপা এগিয়ে এসে বলে, আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি। আমি না বলে গিয়ে অপরাধ করেছি। আপনি গাল ফেটে দিয়েছেন, সদবোধ। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এই গর্ধব জানেই না কেন মার খেয়েছে। মায়েরা কোমরে হাত দিয়ে বলে, বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলেই একটা। বলার আগে ইরফান শক্ত হাতে মায়েরার গাল চেপে ধরে। মায়েরা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝে মায়েরার গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মারার দাগ ছাড়া কিছুই পাওয়া যাবে না। পেছন থেকে তারেক নেওয়াজ বলে ওঠে, কি হয়েছে? কে কথা বলে ইরফান? শ্বশুরের গলা পেয়ে মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকে শার্ট দুহাতে খামচে ধরে, পেছনে মুখ লুকায়। তার মনে ভয়, তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল। সে তো এই ভুলই করেছে, তাও আবার ইনায়াকে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে মেয়ে না মানে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মায়েরা ইরফানের শার্ট টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পিছনে মায়েরাকে এভাবে দেখে অবাক হয়। ইরফান পেছনে হাত নিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মায়েরার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মায়েরার দিকে তাকায় গম্ভীর মুখায়াবে। মায়েরা দুপা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল করেছে বুঝতেই দ্রুত মায়েরা তার দুহাত দুগালে রাখে। কাঁদো কাঁদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই, গালটা এখন জ্বলছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে রইল, কিছুই বলল না। এরপর মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা বোকা চোখে সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়েরাকে দেখে বলে, আম্মু তুমি এখানে? কোথায় গিয়েছিলে? মায়েরা আমতা আমতা করে বলে, ওই গিয়েছিলাম। এর মাঝে তারেক নেওয়াজের চোখ যায় মায়েরার গালের দিকে। সন্ধ্যার পর সে মায়েরাকে দেখেছিল, মেয়েটার গাল এমন ছিল না। একটু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে কিভাবে ভেবে পায় না। তাই প্রশ্ন করে, তোমার গালের এই অবস্থা কি করে হলো আম্মু? তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মায়েরা বলতে চাই, আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে। কিন্তু মনের কথা মনেই রাখল। এমনিতে তাকে নিয়ে কত অশান্তি হয়েছে, এটা বললে নিশ্চয়ই আরো অশান্তি হবে, বাবা ছেলের মাঝে আরো রাগারাগি হবে। এসব ভেবে আর বলল না। কিন্তু কি বলবে কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে। অতঃপর মৃদু হেসে বলে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি, ঠিক হয়ে যাবে, কিছুই হয়নি। তারেক নেওয়াজ ভুরু কুঁচকালো। তাকে এ নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, আমি মেরেছি। পেছন থেকে ইরফানের কথা শুনে মায়েরা পেছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে বলে, ইডিয়েট, লায়ার হতে শিখেছে বাচ্চা কালেই। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি আবার ওকে মেরেছ? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, বাদরামি করেছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি সত্যি একটা অমানুষ হয়েছ। এই মেয়েটাকে মারতে তোমার একটুও মায়া হয় না? ইরফান রাগে তাদের মেন গেটের একটা লাথি মেরে বাড়ির ভিতরে চলে যায়। তারেক নেওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এসব আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যিই খুব বড় ভুল করেছেন। মায়েরার দিকে তাকালে দেখল মায়েরা তার দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে। মায়েরা হঠাৎই হেসে বলে, বাবা আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে, কিছুক্ষণ পর পুরোপুরি সেরে যাবে।
তারেক নওয়াজকে চুপ থাকতে দেখে মায়েরা আবারও বলে, বাবা আমি একটা কথা বলতে চাই। তারেক নওয়াজ মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ আম্মু বলো। কথাটা বলে পাশ ফিরে ইনায়া আর শুদ্ধকে দেখে ভুরু কুঁচকালো। আবার মায়েরার দিকে তাকালো। এরা সবাই গিয়েছিল কোথায়? ইনায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? মায়েরা ভাবে এক্ষুনি ইনায়া আপুকে বকলো বলে দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা। তারেক নওয়াজ ভুরু কুঁচকে বললেন, কোথায়? মায়েরা হেসে বলল, আচ্ছা আগে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিন। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার ইয়া বড় একটা ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, আর সে দ্বিতীয়বার ভুল করবে না, আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন? তারেক নওয়াজ কোসকানো ভ্রু শিথল করে বলে, তা কি ভুল করেছে আম্মু? মায়েরা হিহি করে হেসে বলে, বাবা আমার ফুচকা অনেক পছন্দের, তাই এক্সাইটমেন্টে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, সরি। তারেক নওয়াজ মায়েরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে, ফার্স্ট টাইম, তাই ক্ষমা করলাম। সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট পাবে কিন্তু। মায়েরা মন খারাপ করে বলল, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হব না তো? তারেক নওয়াজ অদ্ভুত চোখে তাকালো মায়েরার দিকে। মেয়েটার মুখে কত মায়া। বাবা মারা গিয়েছে, সে হিসাবে মেয়েটা এতিম, বাবার আদর পায় না, মায়ের আদরও সেভাবে পায় না। এজন্যই তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে এমন অমানবিক আচরণ করছে, এতে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেওয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মায়েরা হেসে বলল, আপনি খুব ভালো বাবা, আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি। আমি মানুষ চিনতে একদম ভুল করি না, ঠিক বললাম তো? তারেক নওয়াজ মায়েরার কথাই হেসে ফেলল। ইনায়া এগিয়ে আসলে তারেক নওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভেতরে যান। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায়। মায়েরা সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে নেয়। আজ ইনায়া তার সাথে আছে। নামাজ শেষে জানালার দিকে নজর দিলে দেখলো ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ইনায়াকে ডাকতে লাগলো। নামাজের আগেও অনেকবার ডেকেছে, উঠতেই পারেনি। এখনো ডাকছে। মেয়েটা উল্টাপাল্টা ভাবে শুধু ঘুমিয়েই যাচ্ছে। মায়েরা মিটিমিটি হেসে দুষ্টু বুদ্ধি আটল। তার ব্যাগে একটা রাবারের সাপ আছে, এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে। এরপর ইনার গলার সাথে সাপটা রেখে দেয়। মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয়। এরপর ইনায়ের দিকে ঝুঁকে বলে, আপু, আপু, ওঠো ওঠো, সাপ, তোমার গায়ে সাপ। ইনায়া আবারও এপাশ ফিরে ওপাশ হয়। ঘুম হালকা হয়, মায়েরা সাপ সাপ কথাটা কানে পৌঁছায়। পিট পিট করে চোখ খুলে সামনে তাকায়। ঝাপসা চোখে আবারও চোখ বুজে। চোখ নামালে তার হাতের ওপর সাপের মতো কিছু একটা দেখে লাফিয়ে উঠে সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়, সাপ বলে। মানে সাপ বলে চিৎকার দেয়। মায়েরা নিজেও ভয় পেয়ে ইনায়ের সাথে চিৎকার দেয়। মূলত ইনায়ের এক্সপ্রেশন দেখে মায়েরার মনে হচ্ছে সত্যি সত্যি সাপ বেরিয়েছে। মায়েরা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনায়ের সামনে ধরে বলতে চাই এটা রাবারের। ইনায়া তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে। ওদিকে তারেক নওয়াজ আর রুমা নওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মায়েরা ঢোক গিলে নেয়। এখন কি হবে? তীব্র ধাক্কানোর আওয়াজে মায়েরা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নওয়াজ আর রুমা নওয়াজ ভেতরে গিয়ে ইনায়াকে ভীত হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যান। রুমা নওয়াজ ইনায়ের পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মায়েরার দিকে চেয়ে বলে, এই মেয়ে, কি করছো আমার মেয়ের সাথে? মায়েরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম, এটা দেখে আপু ভয় পেয়েছে। রুমা নওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলল, কালকে মার খেয়েও হয়নি তাই না, বেয়াদব মেয়ে? ঘুমের ঘরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো? মায়েরা মাথা নিচু করে নিল। মিনমিন করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। ইনায়া তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনো শরীর মৃদু কাঁপছে। রুমা নওয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিলেন। তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছেন। ওদিকে তারেক নওয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষ করে। তখন মেয়ের এমন চিৎকার শুনতে পাই। ইনায়ার মা ইনায়ার গায়ে হাত বুলিয়ে আদুরে সুরে বলে, ভয় পেও না আম্মু, ওটা কিছু না, খেলনা জিনিস ওটা। ইনায়া কিছু বলল না, মাকে জড়িয়ে ধরে রাখলো। রুমা নওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মায়েরা এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলল, আপু দেখো, এটা খেলনা,
ভয় পেও না। ইনায়া আবারও হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে ওঠে। রুমা নেওয়াজ ধমকে ওঠে মায়রাকে। মায়রা মলিন মুখে একবার রুমা নেওয়াজের দিকে তাকায়, এরপর আবারও ইনায়ের দিকে তাকিয়ে বলে, আপু আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল, তাই তোমাকে উঠাতে চাইছিলাম, তাই এভাবে ডেকেছি। সরি আপু, আর কখনো এমন করব না। ইনায়া হ্যাঁ না কিছুই বলল না। রুমা নেওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মায়রার চোখের জল টলমল করে ওঠে। তারেক নওয়াজ এগিয়ে এসে মায়রার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করো না, ওভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছ? মায়রা নিজেকে সামলে নিয়ে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা। হাতের রাবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দিব, হবে না। তারেক নওয়াজ গম্ভীর গলায় বলল, আচ্ছা। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রার ভীষণ খারাপ লাগলো। সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে? ইনায়া আপুও কথা বলল না, বাবাও হাসল না। এগিয়ে গিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দিল। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরেছিল, সেই দৃশ্য চোখের সামনে ভাসল। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ফুটেছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত দুহাতে চোখ মুছে নিয়ে নিজেই হেসে ফেলল। রাবারের সাপ নিয়ে বেলকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মায়রার ভীষণ ভালো লাগে। ইনায়া স্বাভাবিক হলে নামাজ পড়ে মায়রার ঘরে আসে। মায়রা বেলকনিতে দাঁড়িয়েছিল। ইনায়া পেছন থেকে ভাও বলে ওঠে। মায়রা লাফ দিয়ে ওঠে। বুকে থুথু দিয়ে পেছন থেকে ইনায়াকে দেখে দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আপু আমি সরি, প্লিজ প্লিজ, আর এমন করব না। ইনায়া হেসে মায়রার পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি মায়রা। মায়রা মুখ ফুলিয়ে বলে, আমি পাগলি না। ফিসফিস করে বলে, তোমার ভাই পাগল। পেছন থেকে রুমা নেওয়াজ হাতে 1 কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলেন, কে পাগল? মায়েরা রুমা নেওয়াজকে দেখে ভীত চোখে তাকায়। আমতা আমতা করে হে হে করে হেসে বলে, ওই আমি। ইনায়ার মা ইনায়ার হাতে চায়ের কাপ দিয়ে বলে, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এসব বেয়াদবি ছাড়তে বলো। মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো, আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমা নেওয়াজ ধমকে বলেন, একজন বাবা আরেকজন আন্টি। মায়েরা অবাক হয়ে রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়ের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ইনায়ের দিকে তাকালে ইনায়া হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু। মায়েরা চোখ বড় বড় করে ইনায়ের হাত ধরে ঘুরতে নিলে ইনায়ের হাত থেকে গরম চায়ের কিছুটা মায়েরার পায়ের ওপরে পড়ে। মায়েরা উ শব্দ করে ওঠে। ইনায়া দ্রুত চায়ের কাপ রেখে বলল, হাই হাই, কোথায় লাগলো? মায়েরা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের ওপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে, ওই একটু, কিছুই হয়নি, তুমি চা খাও। ইনায়া হেসে বলে, এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল, আমি চা খাবো না, আমি এখন ঘুমাবো। তুমি যে সকালে ঘুমাও না, তাই আম্মু বাবার সাথে তোমার জন্য চা করেছে। মায়েরা অবাক হয়ে তাকালো ইনায়ের দিকে। মুখ ফসকে বলে ফেলে, তার মানে তোমার আম্মু, আই মিন আমার শাশুড়ির ওপরে ওপরে দাজ্জাল, ভেতরে ভেতরে ভালো শাশুড়ি, তাই না? ইনায়া মায়েরার কথাই হেসে ফেলল। বসা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে বলল, আমি ঘুমাচ্ছি মায়েরা, আমার সকালে ওঠার অভ্যেস নেই, বাই। মায়েরা হেসে বলে, আচ্ছা আপু ঘুমাও, আর ডিস্টার্ব করব না পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট চা সাবার করলো। বিড়বিড় করলো, শাশুড়ি মায়ের মুখ থেকে নিম ঝরলেও হাত থেকে তো বহুত মধু। পা জ্বলছে হালকা। দ্রুত ওয়াশরুমে গিয়ে ট্যাপের নিচে পা দিয়ে রাখলো কিছুক্ষণ। জ্বলুনি কিছুটা কমেছে। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে দেখলো সে ঘুমে। মায়েরা ইনায়াকে আর ডিস্টার্ব করলো না। ঘরের দরজা চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এদিক ওদিক তাকালো, পুরো বাড়ি নিস্তব্ধ। সবাই হয়তো আবারও ঘুমিয়েছে। মায়েরা এদিক ওদিক হাঁটলো। এরপর ধীরে ধীরে মেইন গেট খুলে বাইরে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো, তবে এ জায়গা ইরফানদের একদম মেইন গেটের ভেতরে। ডান পাশে বেশ বড়সড় বাগান, বাম পাশেও অনেক গাছপালা লাগানো। মায়েরা আশেপাশে তাকালো, কেউ কোথাও নেই। মেয়েটা খালি পায়ে দৌড় লাগায় বাগানের ভেতর। অনেকটা জায়গা জুড়ে ফাঁকা। মায়েরা খালি পায়ে মাটির ওপর হেঁটে ঘুরে ঘুরে দেখল। হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা। গ্রামে প্রচুর খেলেছে, এখন খেলার ভীষণ ইচ্ছে জাগলো, কিন্তু খেলার দড়ি এখানে নেই, তার বাড়িতে রেখে এসেছে। কিছু একটা ভেবে বাড়ির ভেতরে দৌড় লাগায়।
ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজল। এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে খুলে ফেলে। তারের মতো মোটা দড়ি, এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না। নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটল। এরপর আবারও দৌড় লাগালো বাগানের উদ্দেশ্যে। মায়েরা বাগানে এসে আশেপাশে একবার তাকালো। না, কেউ নেই। গায়ের ওড়না খুলে পাশেই ঘাসের ওপরে গুটিসুটি করে রাখলো। কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল। এরপর দু হাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করে আর খিলখিল করে হাসে। বাগানের ডান পাশের দোতলায় ইরফানের ঘর, সাথে বেলকনি। ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় বেলকনিতে। গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো, পরনে ব্ল্যাক প্যান্ট। ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দেয়। বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার বেলকনি বরাবর নিচের দিকে। মায়েরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে, কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচি ঘন চুলগুলো ছড়িয়ে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে। বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে। সকালে স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ে মাখতে ব্যস্ত মায়েরা, সাথে ব্যস্ত খেলতে। ইরফান গম্ভীর মুখায়াবে মায়েরার পিঠ ছড়িয়ে যাওয়া কেশের পানে চেয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত। তার হাবভাব কিছুই বোঝা যায় না। মায়েরা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়। ঘেমে গিয়েছে। হাতের দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান মায়েরার দিকে চেয়েছিল। মায়েরার শরীরে ওড়না না থাকায় ইরফান দ্রুত চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করে, স্টুপিড বাদর। এরপর তার ঘরে চলে যায়। মায়েরা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়। চুলগুলো আবারও হাত খোপা করে নেয়। মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতরে যায়। পায়ে মাটি, তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে যেন মেঝে অপরিষ্কার না হয়। এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবল ইনায়াকে ডাকবে। আবার ভাবল থাক, মেয়েটাকে ভয় পাইয়ে ঘুম ভাঙিয়েছিল, এখন ঘুমাক। বিকেলে না হয় এই খেলা দেখিয়ে দেবে ইনায়াকে। এরপর টেবিলের ওপরে থাকা জগ থেকে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায়। আগের মতোই কাউকে না দেখে গায়ের ওড়না পাশে রেখে দড়ি খেলতে লেগে যায়। মায়েরা যখন ঘরে গিয়ে বসেছিল তখন ইরফান নিচে নেমে আসে। বাগানে বিভিন্ন গাছ আছে, ফুল ফল আরও বিভিন্ন ধরনের। ইরফান প্রায় গাছ ছেটে দেয়। আজও সেই জন্যই এসেছিল। কাজ শেষে হাতের কাছে রেখে এগিয়ে আসলে দেখতে পাই তার সামনে মায়েরা আবারও দড়ি খেলছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মায়েরার পাশ দিয়ে চলে যেতে নিলে মায়েরা হঠাৎই খেলা থামিয়ে উল্টো ঘুরে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পেছন দিকে। সাথে সাথে ছোটখাটো একটা চিৎকার দেয়। ইরফান ভুরুকুসকে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরার হাতে কোমরে পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই বোধহয়। মায়েরা চোখ মুখ কুঁচকে সামনে তাকালে দেখল উন্মুক্ত ফর্সা লোমযুক্ত দুটো পা, প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটানো। মায়েরা অদ্ভুতভাবে তাকায় পা দুটোর দিকে, কিন্তু কিছু মনে পড়তেই ফট করে মাথা তুলে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা ওড়নার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, দ্রুত হাঁটু ভাঁজ করে নেয়। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনো তার দিকে চেয়ে আসেন। সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ। মুখে খই ফোটা মায়েরা কেমন যেন কথা খুঁজে পায় না। তার ওড়নার দিকে তাকালে দেখল ইরফানের পায়ের কাছেই পড়ে আছে। মায়েরা আবারও চোখ তুলে আমতা আমতা করে বলে, আমার ওড়নাটা একটু দিবেন? ইরফান হ্যাঁ না কিছুই বলে না। মায়েরা ভেবে পায় না সে কি করবে। ইরফান মায়েরার দিকে চেয়েই ডান পায়ের সাহায্যে মায়েরার ওড়না তুলে দিয়ে দু হাতে গুটিসুটি করে মায়েরার মুখের উপরে ছুঁড়ে মারে। মায়েরা হাত দিয়ে মুখের ওপর থেকে ওড়নাটা সরিয়ে রেগে বলে, ভালো করে দিতে পারেন না? ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। চোখ নামিয়ে বিড়বিড় করে, মানুষটাই তো ভালো না, কাজ ভালো হবে কি করে? বলতে বলতে ওড়না নিয়ে মাথা সহ নিজেকে ঢেকে নিল। ইরফান পাশ কাটিয়ে যেতে নেয়। মায়েরা তখনই বসা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকে ঢলে পড়ে। পড়ে যাওয়ার ভয়ে দুহাতে ইরফানের বুকের কাছে শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে পড়িনি, আমার পায়ে কি যেন হয়েছে, দাঁড়াতে পারছি না। ইরফান মায়েরার কথা কানে নিল না। ডান হাতে মায়েরাকে ধাক্কা দিল। মায়েরা ঠাস করে আবারও পড়ে যায়। পড়ে গিয়ে ওমাগো বলে ওঠে।
ইরফান তীক্ষ্ণ চোখে একবার মায়রার দিকে চেয়ে পাশ কেটে যেতে নিলে তার পাশ দিয়ে জাহিদ মায়রার দিকে এগিয়ে গিয়ে বলে, আরে মায়রা, কি হয়েছে তোমার? মায়রা পিট পিট করে চোখ তুলে তাকায়। কোমর আর পায়ে বেশ ব্যথা পেয়েছে। ডান পা তো মাটিতে রাখতেই পারছে না। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাইয়া, আমার পা ভেঙে গিয়েছে। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি বলো, দেখি দেখি। মায়রা নিজেকে গুটিয়ে বলে, না না, আপনাকে লাগবে না, কাউকে একটু ডেকে দিন না ভাইয়া। জাহিদ হেসে বলে, ওহো মায়রা, তুমি এত সংকোচ করছো কেন? আমি তোমায় নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথা বলে নিচু হয়ে মায়রাকে ধরার জন্য হাত বাড়ালে তার আগে ইরফান মায়রার পেছন থেকে টান মেরে মায়রাকে নিজের কোলে তুলে নেয়। জাহিদ হা করে তাকায়, ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখলো ইরফান মায়রাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মায়রা হতভম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আসে। ব্যাপারটা কি হলো? নিজেই তো একটু আগে তাকে ফেলে দিল। রেগে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, কোথায় ফেলতে যাচ্ছেন? ছাড়ুন বলছি। ইরফান শক্ত চোখে একবার তাকায় মায়রার দিকে। মায়রাও রেগে বলে, একদম আপনাকে ভয় পায় না, অসভ্য লোক, মেয়েদের ছোঁয়ার বাহানায় থাকে, ছাড়ুন বলছি। ইরফান পায়ের গতি বাড়ায়। ডাইনিংয়ে এখন কেউ নেই। মায়রা তার ঘরের দরজার দিকে তাকালে দেখল সে ঘর পাস করে যাচ্ছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দোতলায় উঠতে থাকে। মায়রা ভয় পায়। হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলে দিতে যাচ্ছে নাকি? রেগে মেগে ইরফানের গলায় খামচে ধরে। ইরফান একটা টু শব্দও করল না। তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে মায়রাকে এক প্রকার ছুঁড়ে মারে ঘরের ভেতর। মায়রা ছিটকে পড়ে মেঝেতে। কোমরে ব্যথা পেয়ে গঙিয়ে ওঠে। ইরফান হাঁটু মুড়ে মায়রার গাল বামে হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই মুখ চালানোর শিক্ষা তোকে আমি দেব, ওয়েট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? এই উপন্যাসটা পড়ে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। কিন্তু আমার কেমন লাগছে এটা আমি তোমাদেরকে ভিডিওর শেষেই বলি, হ্যাঁ? এই উপন্যাসটি যেহেতু লেখক লিখছে, মানে পুরুষ মানুষ লিখছে, তাই আমার কাছে মনে হচ্ছে নায়িকার প্রতি একটু বেশি যেন মানে মায়া মমতা সৃষ্টিকারী কথা লিখছে। আর আমারও না, আমি সফট মনের মানুষ। আমার মায়েরার জন্য এত খারাপ লাগছে, কিছু কিছু ঘটনাতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। বুঝছো কি একটা অবস্থা? আর উপন্যাসটি তো আমি তোমাদের সাথেই পড়ছি, আমি আগে থেকে পড়ে রাখি নাই। তাই আমার মনে হচ্ছে কখন ইরফান একটু মায়রাকে ভালোবাসবে, মায়রার প্রতি একটু যত্নশীল হবে, মায়রার প্রতি ইরফানের বাবা অনেক ভালোবাসা দেখাবে, মানে ভালোবাসবে, তখন অনেক ভালো লাগবে। মায়রাকে কেউ অবহেলা করলে আমার নিজেরই অনেক খারাপ লাগছে। আমি মনে হচ্ছে বুক ফাইটে কান্না করে ফেলবো। যাই হোক, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তবে আমি বলবো এই উপন্যাসটি আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আজকে দিয়ে ৬ পর্ব পড়লাম। এই ৬ পর্ব পর্যন্ত আমার কাছে মোটামুটি অনেক ভালোই লাগছে কিন্তু। এখন তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের মতামতের উপর ভিত্তি করে আগামী পর্বগুলো ছাড়বো কি ছাড়বো না সেটা নির্ভর করছে, বুঝছো? তাই কমেন্ট বক্স ফাঁকা আছে, তোমাদের মতামত জানায় ভরাই ফেলো একদম। ভিডিওতে যদি এখনো লাইক কমেন্ট শেয়ার না করে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।